বড় মৌসুমেও সুখবর নেই কুষ্টিয়ার চাল বাজারে। সব ধরনের চাল বিক্রি হচ্ছে চড়া দামে। মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হলো বিডিবিএল। দুই ব্যাংকের মধ্যে সমঝোতা। একীভূতকরণে কর্মীদের শঙ্কার কারণ নেই। বরিশালে দীর্ঘদিন কমিটি শূন্য ছাত্রলীগের বিভিন্ন ইউনিট বয়স পেরিয়ে গেলেও অনেকেই মিলছে না কাঙ্ক্ষিত পদবি। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের জমজমাট প্রচারণা। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। উন্নয়ন বান্ধব নেতাকেই চান ভোটাররা। এবং চতুর্থ ধাপে ভারতের 96টি আসনে চলছে লোকসভা নির্বাচনের ভোট। আজ নির্ধারণ হবে 1717 প্রার্থীর ভাগ্য। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। বোরো ধান কাটার ভরা মৌসুমেও কোনো সুখবর নেই কুষ্টিয়ার চালের বাজারে। সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। নতুন ধানের চাল বাজারে আসতে শুরু করলেও তেমন কোনো প্রভাব পড়েনি দামে। মিল মালিকরা বলছে পুরো দমে ধান না উঠায় বাজারে ধানের দাম চড়া। ধানের দাম না কমলে আরও বাড়তে পারে চালের দাম। আর এদিকে ভরা মৌসুমেও চালের দাম না কমায় ক্ষুব্ধ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটদের। ইরফান আনার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তাসুর রিপোর্ট। চলছে বোরো ধান কাটার মৌসুম। মাঠে মাঠে ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। নতুন ধানের চাল বাজারে আসতেও শুরু করেছে। তবুও কুষ্টিয়ার চালের বাজারে নেই কোনো সুখবর। সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। কুষ্টিয়ার খুচরা বাজারে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৬ টাকা কেজি। কাজললতা চাল বিক্রি হচ্ছে ৬২ টাকা। আর মোটা আটার চাল বিক্রি হচ্ছে ৫৪ টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বলছেন প্রতি বছর নতুন ধান উঠলে বাজারে চালের দাম কমে, কিন্তু এবছর এখনো কমেনি দাম। তাই তারা মিলগেট থেকে যে দামে কিনছেন বিক্রিও করছেন সে দামে। মিল মালিকরা যদি না কমায় তাহলে আমরা কিভাবে কি বাজারে কি নিয়ন্ত্রণ করবো বা কি কমাবো? আমরা মিলাদদের কাছে গেলেও দেখছি চাল যা মানে দাম তাতে সামান্য হয়তো প্রথম চালের চেয়ে সামান্য একটু কমছে আর কি। মৌসুম যাই মৌসুম আসে, কমে না চালের দাম। ভরা মৌসুমেও চালের দাম না কমাই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। ধান কাটার সময় কিছু দাম কমে, এবার দেখতেছি কোনো কমার কোনো ব্যবস্থা নেই। যারা কর্তব্যরত আছে দাম নিয়ন্ত্রণ করা দেখভাল, তারা উদাসীন হয়ে তাদের ধান্দা করিয়ে বসে আছে। তারা দেখাশোনার দায়িত্ব নাই। আমরা চাই যে সরকার এটা নিয়ন্ত্রণ করুক। সরকার একা কি করবে? সরকারের দলের লোকজন যদি ঠিক না থাকে তাহলে তো আর করণীয় কিছু নাই। এদিকে মিল মালিকদের বক্তব্যে মিলছে মৌসুম শেষেই চালের দাম আরো বাড়ার আভাস। তারা বলছেন এবছর ধানের বাজার চড়া, তাই কমছে না চালের দাম। ধান কিছু কিছু জায়গায় ধান উঠছে আর কিছু কিছু জায়গায় এখনো ধান উঠে সময় পায় নাই। এগুলো ধান বাজারে আসার মতো মানে ওরা গুছায় উঠতে পারে নাই। এগুলো যখনই সবাই কাটাকাটি শেষ হয়ে যাবে তখন বাজার আমদানি হবে। আমদানি হলে পরে ইনশাআল্লাহ বাজার একটু নিয়ন্ত্রণ হবে আমরা আশা করছি। কৃষকের যদি মালের দাম যেহেতু বেশি, তখন তারা চাপ সহ্য করতে পারলে তখন আবার দেখা যাবে যে একটু বাড়বে। আর এর চেয়ে আর কমা ওই 2 সপ্তাহ 5 1 মাস এরকম থাকবে, এর বেশি থাকবে। যদি কমে 1 সপ্তাহ 2 সপ্তাহ কমবে, আবার 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আবার বাইরে আবার টুকটাক করে বাড়া ধরবে। এই নিয়ে কমে আশা করা যায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চালের দাম নিয়ন্ত্রণ না করা গেলে সংকটে পড়বে নিম্ন মধ্য আয়ের মানুষেরা। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকারী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। অনিচ্ছা সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার সমঝোতা স্মারক সই করেছে রাষ্ট্র পরিচালিত আরেক প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। রোববার বাংলাদেশ ব্যাংকে দুই ব্যাংকের মধ্যে এমওইউ সই হয়। চুক্তিতে সই করেন সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম ও বিডিবিএল এর এমডি হাবিবুর রহমান গাজী। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন। এ বিষয়ে নিশ্চিত করে সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম দেশ টিভিকে বলেন, একীভূতকরণের কারণে বিডিবিএল এর ব্যাংকের কর্মীদের শঙ্কার কোনো কারণ নেই, বরং ব্যাংকটি আরও সবল হবে। এমওইউ সইয়ের ফলে অডিট ফার্ম নিয়োগ নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ব্যাংক। আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। সেই দিক থেকে বিডিবিএল পর্ষদ বিবেচনা করেছে যে তারা যেরকম বিডিবিএল কে গুড অপশন হিসেবে নিয়েছে, আমাদের জন্য দ্য বেস্ট অপশন মেবি
সোনালী ব্যাংক। অডিট ফার্ম নিয়োগ দেবে এবং অডিট ফার্ম দুটি ব্যাংকের কিন্তু অ্যাসেট লায়াবিলিটিস আলাদাভাবে ভ্যালুয়েশন করবে এন্ড ইট মে টেক অ্যানাদার 3 to 6 months টাইম এবং তারপরে আরও কিছু ফর্মালিটিস আছে সেটি কমপ্লিট হওয়ার পরে দুটি ব্যাংকের কমপ্লিট মার্জার হবে। এবার অন্য প্রসঙ্গ, 7 জানুয়ারি নির্বাচনের সংকট আরো গভীর হয়েছে তা আওয়ামী লীগ উপলব্ধি করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার। সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। গেল 8 মে দলের স্থায়ী কমিটির বৈঠকের আলোচনার নানা বিষয়বস্তু নিয়ে রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বৈঠকে বিচার বিভাগকে ব্যবহার করে দলের নেতাকর্মীদের ফরমাইশি সাজার নিন্দা জানানোর পাশাপাশি দুর্নীতির খবর ধামাচাপা দিতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞারও প্রতিবাদ জানানো হয়। ফিনান্সিয়াল সেক্টরটাতে আপনার সবচেয়ে বেশি দুর্নীতি চলছে। 91 থেকে 2008 সালের মধ্যে গণতান্ত্রিক সরকার দেশের অর্থনীতির শক্ত ভিত্তি তৈরি করলেও ক্ষমতাসীনরা তা স্বীকার করতে চায় না অভিযোগ করে বলেন, আজকের উন্নয়নের নামে যা হচ্ছে তা লুট। এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। বর্তমান সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায় অভিযোগ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের জনগণ নিয়ে রাজনীতি করে। আমরা কে কাউকে আসো না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। এই যে কারিকুলাম যেগুলো করেছে আপনার প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, ওখানে তো জিয়া রহমান নামগন্ধ তো নাই, পারলে ওকে এখন এই খলনায়ক হিসেবেই চিহ্নিত করে আপনার সরকারে বলতে থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লড়াই করছে তার জীবনের জন্য। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনা অনেক খাদ্যপণ্যে বিষাক্ত উপাদান পাওয়ার তথ্য তুলে ধরে আমদানি পণ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান তাবেদার সরকার আমদানি করা খাদ্যপণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবে কিনা এই ব্যাপারে জনগণ যথেষ্ট সন্দিহান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে বিএনপি জয়ের গ্যারান্টি না পেলে নির্বাচনে অংশ নিতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন, বিএনপি নেতারা শুধু মিথ্যাচার করছে। ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এই সফরের লক্ষ্য। ইফতেখার রিপোর্ট জানাচ্ছেন আহাদ চৌধুরী। রোববার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জরুরি সংবাদ সম্মেলন। ব্রিফিংয়ের শুরুতে এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি সংবাদ সম্মেলনে সত্যকে পাশ কাটিয়ে মিথ্যা তুলে ধরা হয় অভিযোগ করে বলেন, দেশ ও দেশের মানুষকে দেওয়ার মতো কিছুই নেই বিএনপির। তাদের সংবাদ সম্মেলন হলো সত্যকে পাশ কাটিয়ে অসত্য ও মিথ্যা তথ্য তুলে ধরা, ইতিহাস বিকৃতি করা, সংবিধান গণতন্ত্রকে অবজ্ঞা করা, চলমান উন্নয়ন অগ্রগতিকে অস্বীকার করা আর নিজেদের অতীত অপকর্ম ভুলে গিয়ে বিএনপির দায় অপরের কাঁধে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। বাংলাদেশে ডোনাল্ড লুর সফর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয় এই সফরের উদ্দেশ্য। যোগ করেন, নতুন নিষেধাজ্ঞার বিষয়ে সরকার চিন্তাও করে না। যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসবে, তিনি আসবেন ডোনাল্ড লু, তারও এখানে আসার বলে একটা বিষয় আছে, সেটা হলো বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া। দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য ভেতর ও বাইরের কিছু মানুষ চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। বরিশালে দীর্ঘদিন যাবৎ কমিটি শূন্য ছাত্রলীগের বিভিন্ন ইউনিট। 13 বছরও কমিটি হয়নি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। 9 বছর ধরে কমিটি নেই শেরেবাংলা মেডিকেলে।
নগর ছাত্রলীগেরও একই চিত্র। ছাত্র রাজনীতির বয়স শেষ হলেও অনেকের মিলছে না কাঙ্ক্ষিত পদবি। এতে তাদের মধ্যে বাড়ছে হতাশা। বর্তমান সহ সাবেক নেতৃবৃন্দের দাবি দ্রুত ইউনিটগুলোতে সাংগঠনিক কাঠামো সৃষ্টি করা হোক। কেন্দ্রীয় নেতারা বলছে দ্রুতই নেওয়া হবে উদ্যোগ। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ অতীত ঐতিহ্যে সমৃদ্ধ এ সংগঠনের কার্যক্রম রয়েছে সারা দেশব্যাপী। বরিশালে মহানগর, জেলা, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ ইউনিটের অস্তিত্ব রয়েছে সংগঠনটির। কিন্তু বৃহৎ এ ছাত্র সংগঠনের বরিশালের ইউনিটগুলো ভুগছে নেতৃত্ব সংকটে। সাংগঠনিক কাঠামো না থাকায় সুযোগ কমেছে নতুন নেতৃত্ব তৈরির। পদপদবি না থাকলেও স্বপ্রণোদিত হয়ে অনেকেই জড়িত বৃহৎ এ ছাত্র সংগঠনের রাজনীতির সঙ্গে। প্রতিষ্ঠার 13 বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নেই সংগঠনটির কোনো কমিটি। অন্য ছাত্র সংগঠনগুলোর কমিটি থাকলেও ছাত্রলীগের কর্মীরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত সাংগঠনিক পরিচয় থেকে। 13 বছর প্রতিষ্ঠার 13 বছর পরেও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো সাংগঠনিক কাঠামো এখন পর্যন্ত হয়নি। ছাত্রলীগের একটা সাংগঠনিক কাঠামো হোক, সবাই একটা পরিচয় পাক, এটাই আমাদের প্রত্যাশা। 9 বছর যাবৎ কমিটি শূন্য শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগ। বছরখানেক আগে বিলুপ্ত হয়েছে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি। নিয়মিত কমিটি না হওয়ায় হতাশ এসব ইউনিটের নেতৃবৃন্দ। দেশের অন্যান্য যত মেডিকেল কলেজ আছে, প্রথম সারির থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলোই মেডিকেল কলেজে কমিটি হয়ে গেছে। আমাদের এখন কোনো কমিটি আসেনি। আমাদের কমিটি দরকার কিন্তু কারণে আমাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি দরকার। হ্যাঁ, দীর্ঘদিন বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি নেই। সংগঠনটির সাবেক নেতৃবৃন্দেরও দাবি দ্রুত পরিচয় পাক বর্তমান কর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগকে দাবি জানাবো অচিরেই এইসব ইউনিটে কমিটি করার মাধ্যমে ছাত্রলীগের নেতৃত্বকে বিকশিত করা হোক। তবে এসব ইউনিটে কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কেন্দ্রীয় এই নেতা। আমরা সংগঠনের গতিশীলতার স্বার্থে খুব শীঘ্রই সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করব। বরিশাল জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছে 2011 সালে। সাংগঠনিক পরিচয়ের আশায় দিন গুনছেন এই অঞ্চলের হাজার হাজার নেতাকর্মী। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। জামালপুরের ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে চলছে জোর প্রচারণা। জয় নিশ্চিতে ভোটের মাঠে নিজ প্রতীকে ভোট টানতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এলাকার উন্নয়নকে প্রাধান্য দেবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। সহকর্মী মেহেদি হাসানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। আগামী 21শে মে ইভিএমে অনুষ্ঠিত হবে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। তাই মাইকিং, মিছিল, মিটিং আর গণসংযোগে কমতি রাখছেন না প্রার্থীরা। যে যার মতো ভোটারদের আস্থা অর্জনে চেষ্টা করছেন। এবার রাজনীতির মাঠে ভোটের হিসেবেও থাকবে বেশ গরমিল। 5 জন চেয়ারম্যান প্রার্থী সকলেই উপজেলা সহ আওয়ামী লীগের বিভিন্ন পদপদবিতে আছেন। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচনের মাঠে বিএনপি সমর্থকদের ভোট যেদিকে যাবে সেই দিকেই পাল্লা ভারী হবে। তাই চেয়ারম্যান প্রার্থীরা বিএনপি জামাতের ভোটও নিজের প্রতীকে নিতে চেষ্টা চালান। জয়ের ব্যাপারে সবাই আশাবাদী। জনগণের মাঝে আছি, জনগণ আমাকে আবারও আগামী নির্বাচনে আমাকে উপজেলার চেয়ারম্যান বানাবে, এই বিশ্বাস আমার ভিতরে এসে গেছে। এদিকে কাপ্পিরিচের প্রার্থী নারী ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন, দিচ্ছেন নারী বান্ধব নানা প্রতিশ্রুতিও। অর্ধেকের বেশি অংশই আর কি নারীদের সারা বেশি পাচ্ছি। আমি একটু প্রতিবন্ধকতা ওইটা বলা যাবে না, স্বাভাবিক যারা প্রতিহিংসা প্রতিবন্ধকতা করবে ভোটের মাধ্যমে তাদের জবাব দিয়ে। তবে ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন এমন যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। যার যার ভোট আমরা ভোট কেন্দ্রে যায় দিব, পছন্দের যে প্রার্থী তাকেই ভোট দেব। যার দ্বারা মানুষের কল্যাণ সাধিত হবে এরকম একজন জনপ্রতিনিধিকে মানুষ এবার ভোট দেবে বলে আমরা আশা করছি। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 12 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে এক রোগীর মৃত্যু অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছে নিহতের স্বজনরা। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট।
রোববার বুকে ব্যথা নিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন 53 বছর বয়সী মমতাজ বেগম। মেডিসিন বিভাগে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় জানা যায় তার হার্টে সমস্যা। নিহতের পরিবার জানায় চিকিৎসকের পরামর্শে সকাল 9:30টার দিকে 11 তলা থেকে লিফটে 4 তলার হৃদরোগ বিভাগে নেওয়া হচ্ছিল মমতাজ বেগমকে। লিফটে অন্য রোগী ও তাদের স্বজনরাও ছিল। 9 তলার মাঝামাঝি গিয়ে আকস্মিক বন্ধ হয়ে যায় লিফট। স্বজনদের অভিযোগ 3 জন লিফটম্যানকে জানানোর পরও নেওয়া হয়নি ব্যবস্থা। পরে 999-এ কল করলে 45 মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করে। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন মমতাজ বেগম। সবাই তো সাহায্য চাইতেছে, হেরা কি করছে একটু দেখা আবার তালা লাগাই থুইয়া চলে গেছে। যে প্রথম যে তালা মেরে থুয়ে গেছে তখন বের করলে আমার মা কিন্তু বাচ্চা আছে। নিচতলায় 4 তলার মধ্যে আমার মায়ের শিফট করার কথা ছিল। ওইখানে যদি আমার মায়ের আগেই নিয়ে যাইতাম তখন আমার মা কিন্তু বাচ্চা যাইতো। আমরা লিফটে রাখা চায় 3 জনকে আমরা খুব দিছি, তার আমাদের সাথে এতই খারাপ ব্যবহার করছে যেমন হয় বাইরে থাকলে আমাদেরকে মারতো। হাসপাতালের উপপরিচালক যান্ত্রিক ত্রুটির কথা বললেও আশ্বাস দিয়েছেন বিষয়টি তদন্তের। যেহেতু এটা যান্ত্রিক ত্রুটি এবং এটা যে কোনো সময় হইতেই পারে, কিন্তু আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্টও তো আমরা প্রিভেন্ট করতে পারি না। তো আমরা দেখব বিষয়টি তদন্ত হবে। এর আগে গেল শুক্রবার এই হাসপাতালের 12 তলার নামাজের কক্ষের দেয়ালের পাশে ফাঁকা স্থান থেকে 10 তলায় পড়ে গিয়ে জিল্লুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়। ওই ঘটনায়ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন স্বজনেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরো থাকছে। কোরবানি সামনে রেখে শরীয়তপুরে গরু মোটা তাজাকরণে ব্যস্ত খামারিরা। ন্যায্য দাম পেতে ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের 4র্থ ধাপের ভোট গ্রহণ। স্থানীয় সময়ে সোমবার সকাল 4টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 9টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে চলছে ভোট। মোট প্রার্থী 1717 জন। 4র্থ দফায় মোট 1,92,00,000 ভোট কেন্দ্র। ভোটের দায়িত্বে রয়েছে 19 লাখেরও বেশি কর্মী। 96টি কেন্দ্রে মোট ভোটার 70 লাখ। ভাগ্য নির্ধারণ হবে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, অধীর চৌধুরী, শক্রুঙ্গ সিনহা ও শতাব্দী রায়ের মতো তারকা প্রার্থীদের। জম্মু কাশ্মীরেও চলছে ভোট গ্রহণ। লোকসভা নির্বাচনের 7 দফার মধ্যে 3 দফা সম্পন্ন হয়েছে। একযোগে ফলাফল প্রকাশ হবে আগামী 4 জুন। বাজারে সব ধরনের সবজির সরবরাহ থাকলেও দাম নাগালের বাইরে। নোয়াখালী থেকে সবজি বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটি বলছিলাম, বাজারে সব ধরনের সবজির দাম বেশ চড়া রয়েছে। এই মুহূর্তে সবজির দরদাম কেমন দেখছেন, বাজারে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেমনটি বলছিলেন সবজির বাজার নিয়ে, তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী পৌর শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো আজকে সকাল থেকে এই বাজার ঘুরে যে চিত্র আমি দেখতে পেয়েছি যে আসলে সবজির বাজার খুবই ঊর্ধ্বমুখী পর্যায়ে রয়েছে। দিন দিন সবজির দাম বাড়ছে। তো কারণ হিসেবে যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা বলছে যে আসলে তাদেরকে আড়তদার যারা রয়েছে, যারা বিশেষ করে আড়তদার থেকে তাদেরকে বাড়তি দামের সবজি কিনতে হচ্ছে। এর কারণে এই দামের সাথে সঙ্গতি রেখে তাদেরকে খুচরা বাজারে এই সবজিগুলো বিক্রি করতে হচ্ছে। অপরদিকে আড়তদাররা বলছে যে তাদেরকে বাড়তি দামে যে মাওলাদের কাছ থেকে কিনতে হচ্ছে। একই সাথে তাদের পরিবহন খরচ রয়েছে, শ্রমিক খরচ রয়েছে, সব মিলিয়ে তাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে। তো সব মিলিয়ে কারণ হিসেবে যেটি জানা গিয়েছে যে গত মাসে তীব্র তাপদাহের কারণে জমিতে যেসব যে সবজির আবাদ হয়েছিল সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সবজির দাম বেড়ে গেছে মূলত। তারপরে যে স্থানীয়ভাবে যেসব সবজি রয়েছে সেগুলো সরবরাহ কম থাকায় অন্যান্য জেলা থেকে সবজি আমদানি করতে হচ্ছে সবজি বিক্রেতাদের। এর কারণেও বাজারে সবজি যে বাড়তি রয়েছে এর একটি প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তো আমার সাথে কিছু ক্রেতার সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে আসলে দিন দিন যেভাবে সবজির দাম বাড়ছে আসলে এটির সাথে সঙ্গতি রেখে তাদেরকে চলতে কষ্ট হচ্ছে, তারা হিমশিম খাচ্ছেন। বিশেষ করে যেসব যে গ্রীষ্মকালীন সবজি রয়েছে সেগুলো খুবই আস্তে আস্তে দিন বাড়ছে এবং
এবং উচ্চ পর্যায়ের দিকে রয়েছে। তো আমি যদি একটু মাছের বাজারের দিকে যেতে চাই তাহলে বলতে হচ্ছে যে মাছের বাজারও খুব চড়া রয়েছে, যে দেশীয় মাছের সরবরাহ না থাকায়, স্থানীয় মাছের সরবরাহ না থাকায় বাইরে থেকে যেসব মাছ আসছে, অন্যান্য জেলা থেকে যেসব মাছ আসছে, এগুলো আসলে চড়া দামে কিনতে হচ্ছে খুচরা ক্রেতাদের। তো এরই প্রভাব পড়ছে যে খুচরা বাজারেও প্রভাব পড়ছে। তাই খুচরা ক্রেতারা বলছে যে সবজি যে এসব বাজারে যদি এখনই নাগাল ধরা না হয় তাহলে তারা অত্যন্ত যে হিমশিম পর্যায়ে পড়ে যাবেন, তারা একটা অস্বস্তি পর্যায়ে পড়ে যাবেন। এরপর যদি আমি একটু মুদি পণ্যের বাজার বলি, সেটা হচ্ছে যে বিশেষ করে সামনে কোরবানি ঈদকে সামনে রেখে মশলাপাতির দামটা আস্তে আস্তে বাড়ছে। বিশেষ করে রসুনের দাম বেড়ে গেছে, ইতিমধ্যে আদার দাম বেড়ে গিয়েছে, জিরার দাম বেড়ে গিয়েছে, অন্যান্য যে মশলা রয়েছে সেগুলোর দামও বাড়তির দিকে রয়েছে। একই সাথে চাল, ডাল, তেলের দামও বাড়তি পর্যায়ে রয়েছে। অন্যদিকে যে গত সপ্তাহে ডিমের বাজার মোটামুটি স্থিতি থাকলেও এই সপ্তাহ থেকে ডিমের বাজার অত্যন্ত অস্থিতিশীল পর্যায়ে রয়েছে। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা হালি দরে। তো এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নোয়াখালী থেকে বর্তমান বাজার পরিস্থিতি। এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, যেমনটি বলছিলাম যে বাজারের পরিস্থিতি খুবই ঊর্ধ্বমুখী এবং অস্থিরতা বেড়ে চলেছে। বাজারের এই অস্থিরতার কারণটা আসলে কি? আর মাছ, মাংস কিংবা অন্যান্য পণ্যের সরবরাহ কিংবা দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার, যেখানে আসলে পাইকারি দরে বেশিরভাগ পণ্য বিক্রি হয়ে থাকে। একটু কমের আশায় ক্রেতারা যেখানে কেনাকাটা করতে আসেন সেটি হচ্ছে এই সুলতানপুর বড় বাজার। এখানে কিন্তু আজকে সকাল থেকে যে চিত্রটি দেখছি সেটি কিন্তু আসলে আগুন মূল্য সবকিছুতে, মাছ, মাংস, তরি তরকারি সবকিছু কিন্তু আসলে সরবরাহ যথেষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু আসলে দামের ক্ষেত্রে এটি কিন্তু এখন অগ্নিমূল্য। আপনাকে বলে রাখা দরকার, অতি সম্প্রতি কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি কিন্তু হয়েছে। পেঁয়াজ কিন্তু নতুন করে ভারতীয় অনুমোদনের প্রেক্ষিতে 6টি যে দেশে পেঁয়াজ ঢুকছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। কিন্তু পেঁয়াজ ঢোকার খবরে কিন্তু 55-56 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, কিন্তু পেঁয়াজ ঢোকার পরে কিন্তু আবার সেটি 65-70 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে, যেটি আসলে ক্রেতাদের নাগালের বাইরে কিছুতেই এলো না। যে কারণে আসলে আমদানিটি হচ্ছিল সেটি হচ্ছে যে এই কুরবানির ঈদে যাতে মানুষ, ক্রেতা, সাধারণ ভোক্তারা যাতে সাশ্রয় মূল্যে এটি পেতে পারে তার জন্যই কিন্তু আসলে এই আমদানির কাজটি করা হয়েছিল, কিন্তু সেটির দাম কিন্তু কিছুতেই নাগালের মধ্যে এলো না। এরপরে আমি যদি বলি কাঁচামরিচ, যে কাঁচামরিচ 30-40 টাকায় বিক্রি হচ্ছিল না, সেই কাঁচামরিচ কিন্তু হঠাৎ করে, এই সবুজ কাঁচামরিচ এখন হঠাৎ করে এই যে লাল কাঁচামরিচের মতো অবস্থা তৈরি হয়ে এর দামটি দাঁড়িয়ে গিয়েছে 150 টাকা কেজি দরে খুচরা দরে বিক্রি হচ্ছে। এখন এটিও কিন্তু ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে গিয়েছে। বেগুনের দাম 60 টাকার উপরে, আলুর দাম 50 টাকার উপরে, সবকিছু কিন্তু আসলে আর ক্রেতা সাধারণের নাগালের মধ্যে নেই। সবজি, বেশিরভাগ সবজির দাম কিন্তু 50 টাকার উপরে। এই দুরবস্থা আসলে আপনি যেভাবে জানতে চাচ্ছিলেন যে এই দাম বাড়তি দামের কারণটা কি, সেটির জন্য আমরা এখানে ক্যাবের সভাপতি অধ্যক্ষ আশিক ইলাহিকে আমরা যুক্ত করছি। আমরা তার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে দামের অসঙ্গতি হঠাৎ করে বেড়ে যাওয়া, এর কারণ কি বলে মনে করেন আর প্রতিকার কি বলে মনে করেন? আসলে বাজারে আপনি যেভাবে বাজারটা বর্তমানে গত 1 মাসের মধ্যে আবার এই গত 1 সপ্তাহের মধ্যে বাজার আবার অনেক বেড়ে গেছে। যেটা একটু কমে গিয়েছিল সেটা নানানভাবে আবার বাড়ছে। বাজার বাড়ার কারণটা আসলে খুবই, এটা সাধারণ মানুষের বা ক্রেতাদের কোনো হাতের মধ্যে নেই। বাজারের খুচরা বাজারে খোঁজ নিয়ে বলবে সরবরাহ কম, আড়তদাররা বলবে মাল পাচ্ছি না, কিন্তু বাজারে দেখলে প্রচুর পরিমাণে মাল আছে। কিন্তু এটা একটা পিছনে এক ধরনের চক্র, সংগঠিত একটা গ্রুপ কাজ করছে। যেহেতু আগামী ঈদ সামনে, এই সময় মানুষের সবচেয়ে যেটা প্রয়োজন কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, এই জিনিসগুলো কি খুব দ্রুত, শসা, এগুলোর দাম আবার অনেক বেড়ে গেছে। এই অবস্থাকে করতে হলে এটাকে মানুষের ক্রয় ক্ষমতার জন্য আমরা বারবার বলছি, এটা আসলে বাজার তদারকির দরকার, সরকারি তদারকি ব্যবস্থাকে জোরালো করা দরকার, স্থানীয় জনপ্রতিনিধিরও এ ব্যাপারে যুক্ত হওয়া দরকার। আমরা যেমনটি শুনছিলাম স্নেহা, যে সরকারি যে প্রশাসনিক দপ্তরগুলো রয়েছে, বিশেষ করে ক্রেতা ভোক্তা অধিকার, তারপরে হচ্ছে নিরাপদ খাদ্য,
জেলা প্রশাসনের বিভিন্ন ম্যাজিস্ট্রেট এসব অন্তত ছটি কিন্তু এই ধরনের বাজার মনিটরিং এর তদারকির কিন্তু কর্মকর্তারা থাকলেও আসলে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ দায়িত্ব পালন করছে না বলে আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং আমরা মানুষের কাছ থেকে জানতে পেরেছি। যদিও এখন এইখানকার মানুষের ক্রেতা ভোক্তার সবার অনুরোধ হচ্ছে যে অতি দ্রুত এই বাজারকে একটা স্থিতিশীল অবস্থায় আনার জন্য বাজার তদারকিটি আরো বেশি করা দরকার। এই ছিল সর্বশেষ সাতক্ষীরার বাজারের যে অবস্থা তার। স্নেহা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সাতক্ষীরা থেকে বর্তমান বাজার পরিস্থিতি। দেখছেন সংবাদ সকাল। কোরবানি ঈদ সামনে রেখে শরীয়তপুরে গরু মোটা তাজাকরণে ব্যস্ত খামারিরা। অবৈধ পথে ভারত থেকে গরু আমদানি না হলে এবার লাভবান হওয়ার আশা তাদের। তবে গোখাদ্যের দাম ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য না পেলে লোকসানের আশঙ্কা তাদের। সহকর্মী রোমান আকন্দের তথ্য ও ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায় ঈদ সামনে রেখে শরীয়তপুরের ৬ উপজেলায় ছোট বড় খামারের পাশাপাশি গরু লালন পালন করছেন অনেক কৃষক। ঈদ ঘনিয়ে আসায় ব্যস্ততার শেষ নেই তাদের। বেশি লাভের আশায় পরম যত্নে ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় সবুজ ঘাস ও খড়ের পাশাপাশি খোল, ছোলা ও ভুসি খাওয়ানোর মাধ্যমে গরু লালন পালন করছেন তারা। ন্যায্য দাম পেতে ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি জানান তারা। প্রত্যেকটা গরু প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়। মালিকের পর্যাপ্ত জমি আছে, জমি থেকে আমরা ঘাস সংগ্রহ করে গরুকে ঘাস খাওয়াই। যে পরিমাণ খাবারের দাম বাড়ছে এই কারণে আমরা গরু পেলে লাভবান হতে পারি না। এর মাঝে যদি ইন্ডিয়ান গরু বাংলাদেশে ঢোকে তাহলে আমাদের লস। গোখাদ্যের দাম যদি এই হারে চলতে থাকে তাহলে অনেক খামারের এই গরু পালা কষ্টসাধ্য হয়ে যাবে। দেশীয় গরুর মাংসের স্বাদই আলাদা, স্বাস্থ্যসম্মত হওয়ায় চাহিদাও বেশি বলে জানান ভোক্তারা। দেশি মানের গরু সবাই যদি এটা করে ভালো হবে, ভালো এবং এটা জন্য স্বাস্থ্যকর এখন উপকারিতা। দেশি গরুর কোনো বিকল্প নাই। পশুপালনে নিয়মিত মনিটরিং ও খামারিদের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। খামারিগণ যাতে লাভবান হয় সেজন্য প্রাণী সম্পদ বিভাগ খামারিদের সার্বক্ষণিক পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পশুপালনের মাধ্যমে পূরণ হয় কোরবানির পশুর চাহিদা। তাই এ খাতে সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান জানান জনপ্রতিনিধিরা। উৎপাদন করতে পারে সেই বিষয়ে অধিদপ্তর আছে, তারা যেন তাদের উপরে দৃষ্টি ভালো রাখে। এবার কোরবানির পশুর দাম বেশি হবে জানিয়ে অর্থনীতির স্বার্থে আমদানি বন্ধের দাবি জানান খামারিরা। এই খামারিরা যদি ক্ষতিগ্রস্ত হয় এবং খামার বন্ধ হয়ে যায়, অনেক ক্ষুদ্র খামারি লসে বন্ধ হয়ে গেছে, তাহলে কি করতে হবে যে 1 বছর পরে এই দুধ, শিশু খাদ্য থেকে দুধ এগুলো বিদেশ থেকে আমদানি করতে হবে, সেখানে ডলার চলে যাবে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার শরীয়তপুরে 50,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে। আর ছোট বড় প্রায় 9,400 খামারে প্রস্তুত রয়েছে 57,000 পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি। রংপুরে 9,500 প্রাথমিক বিদ্যালয়ের 8,000টিতেই নেই এক শিফটে ক্লাস নেওয়ার সক্ষমতা। শিক্ষক সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে কার্যকর করা যায়নি সরকারি নির্দেশনা। ফলে মানসম্মত শিক্ষাদান থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। সম্প্রতি দেশজুড়ে তীব্র দাবদাহে বিদ্যালয়গুলোতে 2 শিফটের পরিবর্তে 1 শিফটে পাঠদানের নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনায় বেলা 11:30টা পর্যন্ত একসঙ্গে 6 শ্রেণীর ক্লাস নেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি রংপুর বিভাগে। প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের দেয়া তথ্য মতে এই বিভাগে রয়েছে 9,544টি বিদ্যালয়। এর মধ্যে নীলফামারীতে 1,085টি বিদ্যালয়ের মধ্যে 138টিতে 1 শিফটে পাঠদান করা হয়েছে। ঠাকুরগাঁয়ে 999টি বিদ্যালয়ের মধ্যে 60, গাইবান্ধায় 1,466টির মধ্যে 333টি, রংপুরে 1,456টির মধ্যে 205, লালমনিরহাটে 763টির মধ্যে 146টি, দিনাজপুরের 1,871টির মধ্যে 230টি, পঞ্চগড়ের 664টির মধ্যে 69 এবং কুড়িগ্রামের 1,240টির মধ্যে 279টি রয়েছে। বাকি 7,787টি বিদ্যালয়ে শিক্ষক সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে সম্ভব হয়নি 1 শিফটের পাঠদান।
এক শিফটে পাঠদানের জন্য প্রতিটি বিদ্যালয়ে ন্যূনতম 6 জন শিক্ষক ও 7টি শ্রেণীকক্ষের প্রয়োজন, কিন্তু এই বিভাগে 95% বিদ্যালয়ে নেই এই সক্ষমতা। আর 2 শিফটে 8 ঘন্টা শিশুদের বিদ্যালয়ে রাখার পক্ষে নন অভিভাবকরাও। 10টা থেকে 4টা পর্যন্ত করছিল নিয়ম আর কি, ওটা থেকে এই নিয়মটা আমার ভালো লাগছে। মর্নিং স্কুল এটাতেই দেখতেছি বাচ্চাদের ফিজিক্যাল ফিটনেসটা ভালো হচ্ছে। এই 7 দিনে যে ছুটি দেয়, কিন্তু আমাদের যে পড়ালেখা হয় না, ঘুমানোর কোনো সিস্টেম নাই, খেলার কোনো সিস্টেম নাই। আর যখন বিদ্যুৎ থাকে না তখন ফ্যানও চলে না, ওই জন্য অনেক গরম হয়। প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে বিদ্যালয়গুলোতে শিক্ষক বৈষম্য দূর, অবকাঠামোর উন্নয়ন এবং দক্ষতা বাড়ানোর কথা বলছেন শিক্ষাবিদরা। যদিও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাথমিক ও গণশিক্ষা এই কর্মকর্তার। শিক্ষক নিয়োগ দিতে হবে, তাদের যথাযথ ট্রেনিং দিতে হবে, তাদেরকে বেতনকে আকর্ষণীয় করে আনতে হবে। আবাসিক শিক্ষক হিসেবে তাদের আবাসনের ব্যবস্থা করে ওই স্কুলের ভিতরে যদি রাখার ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় এই শিক্ষার মানটা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানটা যথাযথ উন্নয়ন ঘটবে। 9,500 স্কুলের মধ্যে প্রায় 1,500 স্কুল এক শিফটে রূপান্তর করা হয়েছে এবং পর্যায়ক্রমে ভবন তৈরি হচ্ছে এবং পর্যায়ক্রমে আবার সকল স্কুলই এক শিফটে তৈরি করা হবে। পরিস্থিতি উত্তরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। সংবাদ সকাল আরো থাকছে। আজ ঘোষণা হতে পারে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। তাসকিনের ইনজুরি অপেক্ষায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। রাজশাহীতে পরিপক্ক আম বাজারজাতে ঘোষণা করা হয়েছে সূচি। 15 মে থেকে গুটি জাত দিয়ে শুরু করা হবে আম নামানো, এরপর পর্যায়ক্রমে বাজারজাত করা হবে অন্য জাতের আম। এবার তাপ প্রবাহ বেশি ছিল, তাই আম আগে পরিপক্ক হলে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে গাছ থেকে আম নামানো যাবে। গাজী সাহেবের রিপোর্ট। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে আম নামানোর সূচি প্রকাশ করল রাজশাহী জেলা প্রশাসন। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় এ সূচি ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী 15 মে গুটি জাতের মধ্য দিয়ে আম নামানো শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বাজারে আসবে সুস্বাদু বিভিন্ন জাতের আম। কাটিমন ও বাড়ি 11 জাতের আম নামানো যাবে সারা বছর। আমরা আশা করি যে তারিখ ঘোষণা করা হলো, আমাদের সম্মানিত চাষি যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, সেটি শতভাগ প্রতিপালন করবেন। কোথাও কোনো অসঙ্গতি দেখলে আমাদেরকে জানাবেন, আমরা সম্মানিত কৃষকদের বুঝিয়ে নির্ধারিত সময়ের আওতায় নিয়ে আসতে চেষ্টা করব। এবার তাপপ্রবাহ বেশি ছিল, তাই আম আগেও পরিপক্ক হতে পারে জানিয়ে কৃষি বিভাগ বলছে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে গাছ থেকে আম নামানো ও বাজারজাত করা যাবে। যে তারিখটা আসলে নির্ধারণ করা হয়েছে এটি কিন্তু আসলে একটা সম্ভাব্য তারিখ। যদি কেউ মনে করেন যে কোনো এর আগেও যদি কেউ আম পরিপক্কতা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্থানীয় প্রশাসন, সেক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার আছেন এবং উপজেলা কৃষি অফিসার আছেন, তাদের সাথে আলোচনা করে এবং তাদের তথ্যের সাপেক্ষে আম সংগ্রহ করা যাবে। তবে গাছ থেকে আম নামানোর চেয়ে এর বাজারজাত ও পরিবহন নিয়ে নানা সংকটের কথা তুলে ধরেন চাষি ও ব্যবসায়ীরা। আমাদের আমের প্যাকেজিং হাউস যদি 3 থেকে 4 কেজি অথবা 5 কেজি এইভাবে প্যাকেজিং সিস্টেমগুলো করা যায়, তাহলে আমাদের আমগুলো অন্তত সব ক্রেতারাই কিনতে পারবে। বাজারে আম চলে 50 টাকা কেজি, আপনার আম 70 টাকা কেজি। আমরা যদি একটা সেটা আম বাদ দিয়ে দিই, তো আমাদের প্যাকেজিংয়ের ব্যাপারে যারা ব্যবসায়ী আছে বাবা, এই বিষয়টা আপনার দেখা যাবে। আমটা ঢাকা পাঠায়, তখন প্রথম লোড হয়, লোড হয়ে ওখানে আনলোড হয়, হওয়ার পরে অনেক আম ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমাদের ইন্ডিয়ান প্যাকিং হাউস যদি আমাদের এখানে থাকতো, তাহলে আমাদের এই আমটা লাখ হতো না, নষ্ট হতো না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় 12.5 লাখ টন। গাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল।